শেরপুর ময়মনসিংহে বন্যায় ২৫০ গ্রাম প্লাবিত, মৃত্যু ৭, পূর্বাঞ্চলে ক্ষতি ১৪,৫০০ কোটি টাকা। পূজাকে ঘিরে বিভিন্ন স্থানে চলছে প্রস্তুতি, নাশকতার আশঙ্কা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। নির্ভুল ও সতর্কতার সাথে যাচাই বাছাই শেষেই শহীদদের নামের তালিকা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। রোববার বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, পতিত সরকারের দোসররা রাষ্ট্রের বিভিন্ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মতবিনিময় সভায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির হোসেন পাটোয়ারি আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান। মতবিনিময় সভায় বক্তারা আরও বলেন, নতুন বাংলাদেশে সবাই বিভাজন ছাড়া বসবাস করতে চায়। পতিত সরকারের আমলে যারা গুম খুন করেছে তাদের বিচারের আওতায় আনারও দাবি জানান বক্তারা। এবং সেই অনুযায়ী আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করছি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সরকারের কোনো অংশ নয়, এটা একটি বেসরকারি প্রতিষ্ঠান এবং যেই সরকারি আসুক না কেন এই সংগঠন, এই ফাউন্ডেশন সবসময় এটি নিশ্চিত করার চেষ্টা করবে যে আমাদের বীর ভাইরা যাতে তাদের প্রাপ্য সম্মান এবং প্রাপ্য অধিকার যাতে যে কোনো সরকারের আমলে যাতে পায়। অতি দ্রুত যে সকল শহীদ ফ্যামিলি এখনো পুনর্বাসন হয় নাই তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং যারা আহত এখনো সুচিকিৎসা পায় না, রাষ্ট্র অতি দ্রুত পদক্ষেপের মাধ্যমে সকল আহতের সুচিকিৎসা রাষ্ট্রের কাঁধে তুলে নিয়ে দায়িত্ব নিয়ে পালন করতে হবে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্লাবিত হচ্ছে শেরপুরের নতুন নতুন এলাকা। ডুবে গেছে ২ শতাধিক গ্রাম। বিভিন্ন উপজেলায় পানিবন্দী ২ লক্ষাধিক মানুষ। পানিতে ডুবে শেরপুরে এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে, তলিয়ে গেছে ৭৫০ হেক্টর জমির আমন। অন্যদিকে বন্যায় ময়মনসিংহে প্লাবিত হয়েছে ১০ শতাধিক গ্রাম। শওকত করিমের ডেস্ক রিপোর্ট। ঘরে বাইরে চারদিকে পানি। ভয়াবহ বন্যায় ভাসছে খাল, বিল, নদী আর পাহাড় জঙ্গলে ঘেরা শেরপুর। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় বেড়েই চলেছে বানের পানি। বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। আশ্রয় কেন্দ্রে ছুটছে বানভাসীরা। তলিয়ে আছে রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি। পানি উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানেও। এ জেলায় বানের পানিতে ডুবে এ পর্যন্ত মৃত্যু ২ ভাই সহ ৭ জনের। ৩০ থেকে ৪০ বছর বয়স হয়েছে, আমরা এরকম বন্যা দেখি না। বন্যায় রাস্তাঘাট সব তলে গেছে গা, হাজার হাজার একর জমিন সব পানির নিচে গেছে গা। আমন ধান নষ্ট হয়েছে, বিদ্যুৎ নাই, গরম পানি বন্দি, আমরা খাবার বিশুদ্ধ পানি নাই। ডুবে আছে সব, চুলা, নলকূপ, নেই সুপেয় পানি, খাবারের তীব্র সংকট। শেরপুরের ঝিনাইগাতির মহারশী নদীর বাঁধের 4টি স্থানে ও নালিতাবাড়ির চিল্লাখালী নদীর বাঁধের 2টি স্থানে ভাঙন। বাঁধ ভেঙে গেছে ভোগাই নদীর কয়েকটি স্থানেও। পানি ঢুকে পড়েছে নালিতাবাড়ি, ঝিনাইগাতি, নকলা, শ্রীবর্দী এবং শেরপুর সদরের 40টি ইউনিয়ন। আমরা ধার দেনা করে ক্ষেত খোলা লাগাইছি, এখন সব বন্যায় খাই গেতেছে পাহাড়ি ঢলে। এখন কিভাবে কি চলবো, কি সমাচার ভালো আল্লাহই জানে। হঠাৎ করে ভেঙে যায়, ভোগাই নদীর পার ভেঙে যায়, একবারে ধাহা মেরে পানি আয় পড়ছে আত্মাহা। এই মুহূর্তে মানে কোনো কিছু সামলানোর মতন নাই। ময়মনসিংহের ধোবাউড়ার টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেতাই নদের বেশ কয়েকটি জায়গায় বাঁধ ভেঙে উপজেলায় প্লাবিত অর্ধশতাধিক গ্রাম। ১৯৮১ সালের পরে বোধহয় এই এলাকার মানুষজন এত বড় বন্যার সম্মুখীন হয়নি, যে কারণে আমাদের এখানে আশ্রয় কেন্দ্রগুলিতে আসলে মানুষের উপস্থিতি কম, তারা অভ্যস্ত না। এই মানুষগুলিকে খাদ্য বা যে কোনো তার দেওয়ার জন্য যে পর্যাপ্ত তাদের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক সরকার আমাদেরকে পর্যাপ্ত সহায়তা দিয়েছে। দুর্গত অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, ভেঙে পড়েছে আঞ্চলিক সড়ক যোগাযোগ। বন্যার্তদের পাশে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবক দল, তবে অনেক প্রান্তিক অঞ্চলে এখনো পৌঁছায়নি ত্রাণ। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক।
এদিকে দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় 14,500 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রোববার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি বলেছে, সরকারের পক্ষ থেকে সমন্বয় না থাকায় ক্ষতির পরিমাণ বেড়েছে। আগামী দিনে ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি এবং খাদ্য নিরাপত্তায় বিশেষ নজর দেবার পরামর্শ সিপিডির। মেজবাহ হাসানের রিপোর্ট। ভারত থেকে কোনো পূর্বাভাস না থাকা ও প্রবল বর্ষণে হঠাৎ ভয়াবহ বন্যার মুখে পড়ে বিপর্যস্ত হয় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল। ক্ষতিগ্রস্ত হয় লাখ লাখ মানুষ, মৃত্যু হয় অর্ধশতাধিক মানুষের। এমন বাস্তবতায় বন্যায় ক্ষয়ক্ষতি পুনর্বাসন প্রক্রিয়া কি হতে পারে তা তুলে ধরেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। খাদ্য নিরাপত্তার উপর প্রভাব পড়লে অবধারিতভাবেই আমাদের মূল্যস্ফীতিতে তার একটা প্রভাব পড়তে পারে। সরকারের উচিত সেই সংক্রান্ত আসলে একটা তাৎক্ষণিক তড়িৎ ভিত্তিতে ওনাদের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। সংস্থাটি বলছে, এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও ব্যক্তি খাতে। আমাদের 14,421 কোটি টাকা, যেটা কিনা ডলারের অঙ্কে $1.2 বিলিয়ন, এবং যদি এটাকে আমরা জিডিপির সাথে তুলনা করি সেটা চলতি 2025 অর্থ বছরের জিডিপির 0.26%, যেটা কিনা নেহায়েত কম নয়। উজান থেকে আকস্মিক পানি আসা ও ত্রাণ কার্যক্রমে খানিকটা সমন্বয়ের অভাবকে বন্যায় এত ক্ষতির মূল কারণ হিসাবে চিহ্নিত করেছেন তারা। সরকারেরই বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ, তাদের এটা একটা সম্মিলিত প্রচেষ্টার বিষয় থাকে, এবং যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে এগুলো সত্য রয়েছে। দুর্যোগ প্রস্তুতি ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ প্যানেল তৈরি করে ব্যবস্থাপনা প্রয়োজন বলে মনে করেন সিপিডির গবেষণা পরিচালক। প্রকৃতিগতভাবে আমাদের অনুধাবন করা দরকার, এই ধরনের বন্যার প্রকোপ বাংলাদেশে আগামীতে বাড়বে। 56 জনের মৃত্যু কিন্তু অনেক বেশি। সুতরাং আগামী দিনে একটা বড় ইন্ডিকেটর হবে এমন সিস্টেম করা যাতে ক্ষয়ক্ষতি হোক কিন্তু মৃত্যু ঝুঁকি যাতে আরো কমিয়ে আনা যায়, এরকম ধরনের সিস্টেম আমাদেরকে চিন্তা করতে হবে। দেশে এমন দুর্যোগ বারবার আসতে পারে জানিয়ে আগেভাগেই প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন সিপিডির বিশেষজ্ঞরা। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই। পূজা উদযাপন নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। একই সঙ্গে তিনি জানিয়েছেন, নিরাপত্তায় সার্বক্ষণিক পাহারায় থাকবে সশস্ত্র বাহিনীর সদস্যরা। নাহিদ প্রিন্সকে সাথে নিয়ে রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল হাসান। দরজায় কড়া নাড়ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশের পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বেশিরভাগ জায়গায় প্রতিমা গড়ার কাজ শেষ, চলছে সাজসজ্জার খুঁটিনাটি কাজ। তবে কয়েকটি জেলার কিছু পূজা মণ্ডপকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করতে উস্কানি আর নাশকতার আশঙ্কা থেকে তা প্রতিহত করার উদ্যোগের কথা জানান আয়োজকরা। এদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে ভারতে, সব পেতারটা তো এই দেশ ছেড়ে পালাতে পারিনি, কিছু রয়ে গেছে। এরা মানুষের কাছে প্রকাশ করতে চায় যে সাম্প্রদায়িক দাঙ্গা। আমি তাই বলবো যে ভারত থেকে যেটা দিচ্ছে ওটা ওদের স্বভাবই মধুবল্লা চাকে ঢিল মারা। আমরা যখন মারবো তারা আবার পালানোর পথও পাবে না। এদিকে পরিস্থিতি ঘোলাটে করতে যারা প্রতিমা ভাঙচুর করছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই অপকর্মের সাথে যারা জড়িত তারা অবশ্যই বিচারের সম্মুখীন হবে। এটার সাথে যারাই জড়িত সবাই বিচারের সম্মুখীন হতে হবে। আমরা সবারই বিচারটা এনশিওর করার চেষ্টা করব। এরই মধ্যে দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে দেশের সব জেলার ডিসিএসপিকে 8 দফা নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পূজা যেন নির্বিঘ্নে হতে পারে এই জন্য আপনাদের সবারই সাহায্য এবং সহযোগিতা দরকার। এই পূজা উদযাপনের জন্য আমরা সেনাবাহিনীকেও মোতায়েন করেছি, নৌবাহিনীকেও মোতায়েন করা হয়েছে, বিমান বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। এবার এই জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি আপনারা ফেস করবেন না। প্লাস আমরা এনটিএনসির মাধ্যমে যেন কোথাও কোনো কিছু হলে যেন সাথে সাথে খবর পৌঁছে যায়, ওই ব্যবস্থা তো আমরা করেছি। সব ধরনের উস্কানির বিরুদ্ধে সত্য ঘটনা তুলে ধরতে গণমাধ্যমকে সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতি নতুন করে অনেককে দরিদ্র বানাতে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। তাদের মতে অল্প আয়ের মানুষের জীবনমান খারাপ হচ্ছে আর বাড়ছে বৈষম্য। এ অবস্থায় চড়া দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবার তাগিদ বিশেষজ্ঞদের।
মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর উদ্যোগ নেবার পরামর্শও তাদের। হাসানুল শাওনের রিপোর্ট। ডিমের ডজন কিনতে গুনতে হচ্ছে 165 টাকা। 1 কেজি আলুর দাম তো অনেকদিন ধরেই 60 টাকা। পেঁয়াজের কেজিও 110 টাকা। এছাড়া বাজারে এখন চাল, তেল, সবজি, মাছ এবং মাংস সহ বেশিরভাগ নিত্যপণ্যের দামই চড়া, যা উস্কে দিচ্ছে মূল্যস্ফীতিকে। সামগ্রিকভাবে এর প্রভাব পড়ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জীবনে। নিম্নবিত্ত যারা, তারা একটু সমস্যার মধ্যে পড়তেছে। প্রতিদিন সব কিছুর দামই বাড়তেছে। এখন তো টাকা পয়সার অভাব, বাজারের যেই অবস্থা, নিয়ে গেলাম 250 গ্রাম। যে টাকা ইনকাম তার থেকে হচ্ছে গিয়া জিনিসপত্রের দাম তো, দ্রব্যমূল্যের দাম তো কন্টিনিউয়াসলি বাড়তেছে, এটা তো আর কমতেছে না। দেশে অনেকদিন ধরেই উচ্চ মূল্যস্ফীতি হচ্ছে। কোনোভাবেই মূল্যস্ফীতির অঙ্কটাকে 9% নিচে নামানো যাচ্ছে না। মূল্যস্ফীতির কষাঘাতে সমাজে দারিদ্র্য আর বৈষম্য বাড়তে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। দারিদ্র্য তো শুধু বেড়ে যাওয়ার শুধু আশঙ্কা না, এটার একটা অভিঘাত অবশ্যই পড়েছে। আমাদের দারিদ্র্য সীমার উপরে যারা ছিলেন তারা হঠাৎ করে আবার নিচে নেমে আসেন। মূল্যস্ফীতিটা এই অবনমনের একটা বড় কারণ। আমাদের দেশে মূল্যস্ফীতিটা ঠিক মুদ্রানীতি দিয়ে এককভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এটার সাথে বাজার ব্যবস্থাপনার দিকেও আমাদের নজর দিতে হবে, কিন্তু উৎপাদনশীলতা, সরবরাহ এবং চাহিদার পার্থক্য কমানো, সময় মতো আমদানি করা, মধ্যস্বত্ব যারা আছে তাদের উপরে নজরদারি, খবরদারি বাড়িয়ে বলি, এইসব বিষয়গুলো আমাদের নজর দিতে হবে। নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের অভিযোগ দীর্ঘদিনের। এছাড়া সড়ক এবং বাজারগুলোতে আছে চাঁদাবাজি। দ্রব্যমূল্যকে উস্কে দেয়া এসব বিষয় কমিয়ে আনার পাশাপাশি সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এই চাঁদাবাজির কারণে কিন্তু বিশেষ করে লোকাল সাপ্লাই চেইনে বিজনেস পিপলদেরকে কিন্তু প্রচুর খরচ করতে হয় এবং তার ফল কিন্তু আলটিমেটলি বিয়ার করতে হয় সাধারণ মানুষকে। বাজারে সাপ্লাই চেইনের কথা আমরা বলি, বিশেষ করে মানে ট্রান্সপোর্টেশন কস্ট যদি কমানো যায়, জ্বালানি দ্রব্যের মূল্য যদি কমানো যায়, তাহলে কিন্তু ইনফ্লেশন আস্তে আস্তে কমে আসবে। এছাড়া কম আয়ের মানুষের জন্য সরকারের সহযোগিতা কর্মসূচিগুলোর আওতা আরও বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক পরিবেশ ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, ডিবির একটি দল রোববার বিকেল থেকে সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান চালায়। সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাবার সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে বিজিবি। মহেশপুর 58 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ এই তথ্য নিশ্চিত করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত মন্তব্য করায় লালমনিরহাট জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে ওএসডি করা হয়েছে। ওই ম্যাজিস্ট্রেট শনিবার ফেসবুকে লেখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি তার স্ট্যাটাসের পক্ষে অনড় ছিলেন। এ ঘটনায় প্রথমে তাকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়, পরে তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। পাহাড়ি ও বাঙালিদের মাঝে চলমান সহিংসতার কারণে 8 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত 3 পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন। রোববার বিকেলে জেলা প্রশাসকের এক নির্দেশনায় পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি এবং পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই অনুরোধ জানানো হয়। নিরাপত্তাজনিত কারণে বান্দরবান ও খাগড়াছড়িতেও 24 দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এদিকে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এবছর 3 পার্বত্য জেলায় কঠিন চিবরদান উৎসব উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘ। নগদ নিবেদিত অর্থনীতির খবর। চামড়াজাত পণ্য বিদেশে রপ্তানি করতে সরকার সব রকমের সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রোববার বিকেলে ট্যানারি ও চামড়া শিল্প সংশ্লিষ্ট সংগঠনের নেতাদের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের কথা বলছি না, এটা চামড়াটা একটা বড় একটা স্কোপ এবং তাদের নানাবিধ সম্ভাবনা আছে, সমস্যা আছে। এই সমস্যাগুলো আমরা আলাপ করেছি। তাদের যে ট্যানারিটা শিফট করা হয়েছে সাভারে, সেটার আপনার এনভায়রনমেন্টাল প্ল্যানগুলো এবং তাদের অর্থায়ন এবং তাদের চামড়া যে সার্টিফিকেশন যেগুলো দরকার বাইরে যেতে হলে, এইগুলো নিয়ে আলাপ করেছি। মোট কথা আমরা চামড়া শিল্প এবং চামড়াজাত দ্রব্য ফুটওয়্যার থেকে শুরু করে সেটা সম্ভাবনা এবং এক্সপোর্ট, এটা যেন একটা বড় একটা এক্সপোর্ট এশিয়া সেক্টর হিসেবে পরিগণিত হয়। সৌদি আরব সফররত ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন ইন্টারন্যাশনাল ইসলামিক ফিকহ একাডেমি পরিদর্শন করেছেন। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, পরিদর্শনের সময় বাংলাদেশের ইসলামিক বিভিন্ন দিক নিয়ে কথা বলেন এবং বিভিন্ন সময় বাংলাদেশের পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন। এ সময় সাথে ছিলেন ধর্ম সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব মোহাম্মদ মতিউর ইসলাম, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত SM রকিবুল্লাহ। একাডেমি অফিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত ইসলামিক স্কলার সেক্রেটারি জেনারেল প্রফেসর ডক্টর কুতুব মোস্তফা সানু। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মদিনার বিশিষ্ট প্রবাসী ব্যক্তিরা। এনটিভি মদিনা প্রতিনিধি ম ফরহাদ জানান, হজ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সৌদি আরব সফর করছেন ধর্ম উপদেষ্টা। সস্ত্রীক মসজিদে নববী জিয়ারতে গেলে মদিনার বিনিয়োগকারী ব্যবসায়ী রফিকুল ইসলাম মাদানির নেতৃত্বে বিশিষ্ট ব্যক্তিরা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা আব্দুল সালাম, বিশিষ্ট রাজনৈতিক নেতা ও সামাজিক ব্যক্তিত্ব আব্দুল মান্নান, আবু তাহের খান, মদিনা বিশ্ববিদ্যালয়ের PhD গবেষক মাসুম বিল্লাহ ফিরোজি ও হোসাইল আহমেদ। পূজাকে ঘিরে বিভিন্ন স্থানে চলছে প্রস্তুতি, নাশকতার আশঙ্কা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।